আসসালামু আলাইকুম। এই বেকে কে কিংকা আছেন? তো আমার হাতত এত বই খাতা কলম দেখে কোনো কিছু ভাবার দরকার নাই যে আমি একজন রেগুলার স্টুডেন্ট, মেধাবী স্টুডেন্ট বা হচ্ছে ইরেগুলার স্টুডেন্ট বা হচ্ছে অনেক পরিশ্রমী একটা স্টুডেন্ট, এটা ভাবার কোনো কিছু দরকার নাই। তো জাস্ট এটা হচ্ছে আমার হাতে একটা উপবৃত্তি ফর্ম। তো এটা আমি এখন পূরণ করবো। এটা লেখা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার হচ্ছে ট্রাস্ট মানে বিশ্বাস বা এই ধরনের কিছু। যাই হোক, এখানে একটা মানে উপবৃত্তি ফর্ম দেওয়া হয়েছে। তো এটা আবার আমার তো নয়, এটা যে আমি পামো বা এটা এরকম না, এটা হচ্ছে আমার ছোটো ভাই। কারণ আমার জন্মগত থেকে যতদিন থেকে পড়াশোনা করছি আজ পর্যন্ত মনে হয় এক পয়সাও পাইনি। বরঞ্চ আমি আমার নিজের টাকা, বাপের টাকা দিয়ে মনে করে যে সরকার ট্যাক্স দিয়ে, মাস্টারও মানে বিল বেতন দিয়ে, সেশন ফি, পরীক্ষা এক্সাম ফি, এগুলো সব কিছু দিয়ে বরঞ্চ আমি একটা সার্টিফিকেট একটা 10-15 বছর এটা অর্জন করছি। সে ওটা দিয়েও আবার কোনো বিশেষ কোনো কাজেও লাগাতে পারিনি বা চাকরি বাকরি করা পারিনি। আপাতত ওটা আছে। তো ওটা দিয়ে মনে হয় চানাচুর বাদাম খাওয়া লাগবে নাকি, তো জানি না, আল্লাহ যেটা ভাগ্যে রাখছে ওটাই হবে। তো যাই হোক, আমি এখন বর্তমান ফর্মটা নিয়ে কিছু কথা বলতে যাচ্ছি, কারণ ভিডিওটা আমি লম্বা হওয়া পারে। কারণ এখানে 2 পাতা দিছে, এটা মানে 2 পৃষ্ঠা, 2-4 পৃষ্ঠা মনে করে যে একটা ফর্ম, উপবৃত্তি ফর্ম। তো যাই হোক, 2-4 টাকা নিয়ে তোকে 4 পৃষ্ঠা লিখতে মনে হয় জীবন শেষ হবে। মিথ্যা না, ধৈর্য নিয়ে দেখতে হবে। আর যার ধৈর্য নাই মিথ্যা না চললো, কারণ ভিডিওটা অনেক লম্বা হবে, বিরক্ত লাগবে। কারণ এই ফর্ম পূরণ করতে আমারই বিরক্ত না হচ্ছে, আর আপনার টাকা নিবে আরও তো বিরক্ত লাগবে। ওই জন্য কিংকার বিরক্ত লাগবে, ওই জন্য ভিডিওটা আর কি করা আর কি। তো যাই হোক, ভিডিওর প্রথমে ফ্রন্ট সাইডে লেখা আছে যে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক আবেদন ফর্ম শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বিতরণ করতে হবে। আচ্ছা ঠিক আছে, দিয়ে মনে হয় করছে না, এটা কি তোমার এই ফর্মটা নিতে টাকা নিচ্ছে? হ্যাঁ, ও মা, এরই দুর্নীতি কও। এর শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক আবেদন ফর্মটি শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বিতরণ করতে হবে। তো এটি দেওয়া যদি নিচে। তো যাই হোক, শিক্ষার্থীর আবেদন ফর্ম ভর্তি বছর মানে 23-24। যাই হোক, ব্যক্তিগত তথ্য এটা হচ্ছে শিক্ষার্থীর নাম মোহাম্মদ নাইম হোসেন, তাইলা ব্যাগগুলো নাক নয়লা, আইডি কার্ড মেডিকাল দিয়ে রাখুন, পিতা আইডি কার্ড এটাও দেখলাম, মাতার আইডি কার্ড, এনআইডি কার্ড, বাংলা ইংরেজি ব্যাগ নাম দেখলাম, শিক্ষার্থীর জন্ম সাত ব্যাগ কিছু লেখা হলো। তো লেখার পর এটা হচ্ছে ঠিকানা, স্থায়ী ঠিকানা আছে রাজশাহী বিভাগ, নওগাঁ জেলা, ধামর হামার বাড়ি। তারপর মনে করো যে আনাগর ইউনিয়ন ব্যাগ কিছু এলা দিনও দেওয়ার পর মোটামুটি পোস্ট কার্ড সব কিছু এতে আছে। আপাতত এই মানে এই যেটা লেখা আছে এই ঠিকানা দিয়ে ও পিত্তে খবর সব কিছু আমাদের হাতত আয়ত্তে চলে আসে বা বাংলাদেশ সরকারের কাছে চলে গেছে। তারপর আর দেখুন পরের পৃষ্ঠা আবার যায়, এখানে আবার দিছে শিক্ষা সংক্রান্ত তথ্য। আচ্ছা দেখুন, এটা পূর্ববর্তী কোটা কী পড়ছে না পড়ছে ওটা কোনো দেওয়া যুক্তি আছে। আচ্ছা তাও দিলে, ওটা সংক্ষিপ্ত দিলে সেটা কারণ মানে নেই। কিন্তু বর্তমান শিক্ষাগত যোগ্যতা, বর্তমান যেটা পড়ছে এখন 6-এ পড়ছি না, 6-এ আছে, ওটা দিলে সেটা কথা আলাদা। তো এটা এতগুলো আবার ছোটো বাচ্চা এলা কিনকে লেখতে কেবল 6-এ পড়ছে, এলা তেমনি থেকে নিজের নামটা লিখতে খুব কষ্ট হয়ে যাচ্ছে আজকাল। আর সেটা যায় এতগুলো ফর্ম দিচ্ছে, এলা কি টাকা নিবার গেলে তা আমি তো নিজেই চিন্তা করি। আবার অভিভাবকের তথ্য এটি মোহাম্মদ দুলাল হোসেন ব্যাগ করছে, নামটাম ঠিকানা দেয়া একবার দিছে, কিন্তু বাপের আইডি কার্ড টাইডি সব দিছে। আবার দিবে হয় যেটি আইডি কার্ড, নাম, জন্মসনদ, ব্যাগ, আবার বাপের বাপ মায় আবার জন্মসনদ। এই সাপোজ 10 টাকা স্কুল থেকে বা যেটা প্রতিষ্ঠান থেকে পাওয়ার জন্য 20 টাকা খরচ করি কাউন্সিলের মধ্যে যায়, সিরিয়াল ধরে লাগে। বা হচ্ছে আবার মনে করো করা লাগছে, মনে করছে যে জন্মসনদ তোলা লাগছে, বাপ মায়ের আইডি কার্ড মানে জন্ম নিবন্ধন তোলা লাগছে, আইডি কার্ড বলা হচ্ছে না, তাহলে আইডি কার্ড থুইজিনকে তুলে দাও, এটা আমার কথা। তো যাই হোক, আবার ইংরেজিতে নাম, বাংলাতে নাম লিখলাম, দেখার পর আবার অভিভাবকের স্থায়ী ঠিকানা। তা অভিভাবক কি রোহিঙ্গা? অভিভাবক কি বাংলাদেশের নয়? এটা কি আপনাদের কমন সেন্স নাই? এত কিছু মানে কপি পেস্ট করে খালি দিচ্ছে, মানে টাইপিং করতে মানে সরকারি চাকরি মজা নেই, সারাদিন বসে থাকি টাইপিং করে। আমার মোটামুটি টাইপিং পাই, তো না পাওয়া নয়, তাই বলে কি আমি অযথা এলা দেখে মানে স্বল্প লাগতো হয়রানি করবো না। মনে কর স্বল্প টেকা না হয় পাবি, টেকা না হয় দিবিন, তাই বলে এঙ্কা করে মারা ঠিক নয়। ওই যে পরিশ্রমটা এটা না করে যদি বই খাতা যদি করে নিয়ে নেই, একটা অঙ্ক করে নিয়ে তাও ওর মাথার কিছু না ঢুকলো হয়নি। তো যাই হোক, এটা ব্যাগ করছো দিন, দেওয়ার পর আবার এইভাবে আসি মূল এটাতে আসি বিরক্ত কাক কয় থামো। এটা দেখো, সিলেকশন ক্রাইটেরিয়া টিক দিতে হবে। আচ্ছা না, টিক দিব। তো এখানে হচ্ছে কে আবেদনকারী লেখাপড়া খরচ বহন করে, এটা বাপ মাও অন্য অভিভাবক যে আদার্স থাকে পারে, তো এটা দিয়েছি বাবা দেওয়া হয়েছে। তো আবেদনকারী কি বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠী পরিবারের সদস্য? না, মুসলিম ওই জন্য আর হলে ওটা দেখতে হবে। আবেদনকারী কি মুক্তিযোদ্ধার প্রজন্ম? না, এটা দিলে তো এমনি থেকে দিবে না, কারণ মুক্তিযুদ্ধ ভাতা পায়, ওটা আপাতত নাই। তো অভিভাবকের শিক্ষাগত যোগ্যতা মানে নিরক্ষর, মানে স্বাক্ষর টাক্ষর দিতে পারে না, অত শিক্ষিত না। তো যাই হোক, ওটা দিলাম। অভিভাবকের স্বামী স্ত্রীর শিক্ষাগত যোগ্যতা, আবার কি অভিভাবকের স্বামী স্ত্রী আবার নিভাবিকা, অভিভাবকের শিক্ষাগত যোগ্যতা নাই, নিরক্ষর আবার নিভাবিকা, আমি আবার দিছি এটা মনে নিম্ন মান, এলা কিছু নাই। আবেদনকারী কি সরকারি কোনো উৎসব থেকে ভাতা পান, মানে কী পিতৃ খবর নেবে দেখো, আরও কী খবর নেবে দেখো।
না, কোনো ভাতা টাতা পায় না। আবেদনকারী কি শারীরিক প্রতিবন্ধের কার্ড আছে? না। আবেদনকারী মানে যেটা মনে করে যে এই যে উপবৃত্তি পাবে ওই তো নাই। তো আবেদনকারী অভিভাবকের কি কোনো শারীরিক প্রতিবন্ধী কার্ড আছে? নাই। আবেদনকারী বাবা মা ব্যতীত পরিবারের অন্য কোনো সদস্য জন্মগতভাবে বা মৃত্যুগতভাবে কোনো মানে রোগে ভুগতেছিল? আসলে না। আবেদনকারী বাবা মা ব্যতীত, মানে বাপ মা হলে সেটা কথা আলাদা, বাপ মা ব্যতীত এখন 14 গোষ্ঠীর মধ্যে কেউ মানে আক্রান্ত আছে নাকি থাকলে এখন মনে করে জানা লাগবে কেউ ভুগতেছে নাকি। অবশ্যই এটা কী দেবো এখন, হয় দেওয়া পাবো না, নাও দেওয়া পাবো না, তারপর আমি দিই না দিই। এখন আবেদনকারী কি জন্মগত বা দীর্ঘমেয়াদীভাবে কোনো রোগে ভুগতেছেন? আবেদনকারী না, ওতে ভালোই আছে মোটামুটি দেখ না, ঠিক দিয়ে না। আবেদনকারী অভিভাবক কি জন্মগতভাবে দীর্ঘ রোগে কোনো ভুগতেছেন? অতক্ষণটা দিচ্ছে যে আবেদনকারী মা বাবা ব্যতীত অন্য কেউ, আবার এটা দিচ্ছে আবেদনকারী অভিভাবক কি জন্মগত বা দীর্ঘ রোগে কোনো ভুগতেছেন? ভুগলে কি আরও টাকা বেশি করে দিবেন? তাহলে কষি কম না দেয়নি। আবেদনকারী মা বাবা অভিভাবক সুনির্দিষ্ট কোনো মাসিক আয়ের উৎস আছে? যেহেতু গ্রামে থাকি আমাদের চাকরির বা ওই রকম সুনির্দিষ্ট কোনো ইয়ে নাই, উৎস মানে টাকা আয়ের উৎস নাই, সেক্ষেত্রে আমরা না দিলাম। আর আবেদনকারী অভিভাবকের শহরে বা গ্রামে এলাকার মাসিক সুনির্দিষ্ট আয়ের উৎস আছে? একবার দিল সুনির্দিষ্ট আয়, আবার দেখা যাচ্ছে যে গ্রামে বা শহরে এলাকায় সুনির্দিষ্ট আছে, কিন্তু এটা এই প্রশ্নটা করছে না, ভুল করেছিলেন। আবেদনকারী অভিভাবক শহরে বা গ্রামীণ এলাকায় মাসিক সুনির্দিষ্ট আয়ের উৎস আছে? মানে পরিবারের কয়জন সদস্য চাকরি করেন? তো পরিবারের কয়জন সদস্য চাকরি করে? চাকরি তো করে না, ওই জন্য তো নিজে স্কুলে ভর্তি হয়েছে, ওই জন্য তো স্কুলে ভর্তি হতে হয়, মেট্রিক পরীক্ষা দিলে না হয় একটা চাকরি বাকরি ঢুকবে, ওই জন্যই তো আর কি পড়েছ, না তো ইয়ে নাই। তাহলে আমরা দেখবো যে একটাও নাই। তো আবেদনকারী অভিভাবক কোন উৎস থেকে কি কোনো আয় করে থাকেন? এটা এই প্রশ্নটা ভুল করেছে। আবেদনকারী অভিভাবক কোনো উৎস থেকে কি কোনো আয় করেন? এখন এখানে দিতে হবে যে আবেদনকারী কোন উৎস থেকে আয় করেন সেটা দিতে হবে, যে দোকান, হাঁস মুরগি, পরিবহন, খামার, ব্যবসা, কৃষিকাজ, অন্যান্য আদার্স। তো সেক্ষেত্রে আমি দেবো এখানে কৃষিকাজ যেহেতু আমার গ্রামীণ অঞ্চল, কৃষিকাজ ছাড়া মনে করি ইনকামের ইয়ে নাই। তো না ভালো করে বসি। তো বাবা মা দুজনেই কি জীবিত আছেন, বা একজন মারা গেছে বা একজন আছে এরকমটা? তো এখানে দুজনেই অবশ্যই জীবিত আছে না, দুজনেই জীবিত আছে। তো 18 বছর নিচে পরিবারের সদস্যের সংখ্যা কয়টা? 18 বছর নিচে মানে বাবা মা বাদে 18 বছর নিচে মানে জনসংখ্যা কি? তুমি আর তোমার বোন আছেন নাকি? তাহলে দুইজন দিই। আবেদনকারী কোন এলাকায় বাস করেন? পাহাড়ি এলাকায়, হাওড় অঞ্চলে, বা বস্তি এলাকায়, বা ছিটমহল, বা যেটাই হোক। তো যেহেতু আমরা সমতল এলাকায় বাস করি, আমরা নওগাঁ, তো সেক্ষেত্রে আমরা সমতল দিলাম। তো আবেদনকারী বাড়িতে কয়টি কক্ষ আছে? তোমার বাড়িতে কয়টা রুম আছে? দুটা রুম আছে, তাকে দুটা রুম। আবেদনকারী বাড়িতে কি বিদ্যুৎ আছে? কারেন্ট আছে তোমার বাড়িতে? কারেন্ট নাই, তাহলে এবারে এই তথ্যটা নিল না, তো কারেন্ট দিয়ে দিবে নাও, এখন কারেন্ট দিয়ে দিবে, চিন্তা নাই। তাছাড়া এলা খোঁজ খবর কিছু না নিবে, তোমার নিবে উপবৃত্তির টাকা দেওয়ার জন্য, কিছু টাকা দিবে, দিয়ে সাহায্য করবে স্টুডেন্টদের জন্য, খাতা কলম কেনার জন্য টাকা দিবে, ভালো কথা। তো এত ঠিকানা ভিত্তিক খবর নেওয়ার কোনো যুক্তি আছে এটা? তো যাই হোক, তোমার বাড়িতে কারেন্ট না থাকলে মনে হয় কারেন্ট দিবে না। আবেদনকারী বাড়িতে কোন ধরনের টয়লেট আছে? তোমার কোন ধরনের টয়লেট আছে? কোমোড আছে না পাকা টয়লেট আছে না কাঁচা টয়লেট না? কাঁচা টয়লেট না, যেহেতু টাইস করা নাই, আমার টাইসে থাকার যোগ্যতা এখন হয়নি আমাদের। তো আবার এদিকে কাঁচা টয়লেট। তো আবেদনকারী বাড়িতে কি কোনো টেলিভিশন আছে? ভাত পাই না খাই, আবার টিভি বলে তোমার কারেন্টই নাই, টিভি কিনকে থাকবে, এটা তো একটা সাধারণ নলেজ থাকা। আচ্ছা নাই। তো আবেদনকারী বাড়িতে কি কিসে রান্না হয়? গ্যাসে, প্লাস্টারে, মনে করি কিসে, ঘুটা, চুলা, গোবরের খুঁটে? যেহেতু আমাদের গ্রাম অঞ্চলে গোবরের খুঁটা দিই, জাল দিই, তো এটাই দিই, যেহেতু সর্বনিম্ন ব্যয় দিই। তারপর আমরা কী করছে আমরা দেখছি, এই আবেদনকারীরা জমা দিব, দিলে কত আমার উন্নতি করে দিয়েছে এটাই দেখার চেষ্টা করবো। এত খবর থাকার দরকার কি? আবেদনকারী বাড়ির মেঝে কী দিয়ে তৈরি? আমাদের মাটি বিশেষ করে হয়, যেহেতু ইটার অনেকে করে গ্রামেও, কিন্তু আমাদের মাটির এটা দিলাম। আবেদনকারী বাড়ির কক্ষে দেওয়ালে কী দিয়ে তৈরি? মাটি দিয়েই তৈরি ভাই, মাটি আর বেড়া আছড়া দিয়ে একটা কোনো মতো ঘর করে থাকি, এখন কী করবো বলছেন তো। আবেদনকারী বাড়ির ছাদ কী দিয়ে তৈরি? ছাদ কী দিয়ে? আপাতত টিম দিয়ে আছে, পরবর্তীতে যদি সহায়তা হয়, আল্লাহ যদি সহায়তা করে, কোনো চাকরি বাকরি পায়, তাহলে আমরা ছাদ দিব হয়। তো আবেদনকারী অভিভাবকের মালিকানা মোট জমি পরিমাণ কত? তোমার কি কতগুলা জমি আছে? ও ভূমিহীন, এদের মানে যা ফর্মটা যা পূরণ করতেছে তারা হচ্ছে একটা পুকুরের পাশে একটা সাইটে জমিতে মানে থেকে আসতেছে, তার ক্ষেত্রে আমরা দিব ভূমিহীন। তাহলে কি বাড়ি করার জন্য কি দুগাটা আছে? হ্যাঁ থাক, ভূমি 10 শতকের নিচে বা উপরে, মানে এটা যেহেতু 10 শতক এখানে সর্বনিম্ন দিছে, 10 শতক নাই, সেহেতু 2 শতক আছে, তা আমরা ধরলাম যে ভূমিহীন।
যেহেতু অন্যের অধীনে মানে বাড়ি করে আছে, সেক্ষেত্রে আমি ভূমিহীন দিলাম। তো দেখি সরকার যদি একটা বা দুইটা রুম যদি করে দিতে পারে সরকার থেকে, তাহলে তাদের জন্য অনেক ভালো হবে আমার মতে। আবেদনকারী অভিভাবকের কোনো কার্ড আছে, মানে ভিজি কার্ড, বয়স্ক ভাতা বা বিধবা ভাতা বা স্বামী পরিত্যাগ, কোনো কার্ড পান না, টাকা টুকু তাহলে পায় না। তাহলে কার্ড থাকলে প্রমাণ করতে হবে। তাহলে পরিত্যক্ত কার্ড, স্বামী পরিত্যক্ত কার্ড, বয়স্ক ভাতার কার্ড, বিধবা কার্ড, ভিজিট কার্ড, কোনো কার্ডই নাই। তাহলে এটা কী দেবো? এটা আবার কোনো টিকশন দিলাম না। তো পেমেন্টের ধরন, পেমেন্টের তথ্য এখন বর্তমান ব্যাংক কাছে পূরণ টরণ করা শেষ, কেবল না ব্যাঙ্ক অ্যাকাউন্ট এগুলা কথা আছে। এখন যেহেতু না পানি আসছে, যেটা টাকা টুকা তাও মনে হয় আসবে, সে ঠিক আছে। পেমেন্টের ধরন মোবাইল ব্যাঙ্কিং সেবা প্রদানকারী, রকেট, বিকাশ, শিওর, ক্যাশ, নগদ, উপায় ক্যাশ। মোবাইল ব্যাঙ্কিং অ্যাকাউন্ট, এটা মোবাইল ব্যাঙ্কিং অ্যাকাউন্ট তোমার নগদ থাকা লাগবে। তো এটা আমি শুনলাম যতটুকু যে নগদের মাধ্যমে মাকে টাকা দিতে হবে। আর একটা আমাদের গ্রামে কিছু শিক্ষিত পোলাপান আছে, যেগুলো আমাদের ভাই চাচারা আছে, তো তারা বলতেছে যে নগদে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, যেগুলোতে নগদে লেনদেন করছে ওগুলোতে হবে না। তাহলে এখন একটা এনআইডি কার্ড তো একটা সিমে একটাই তো নগদ খোলা যাবে, আবার কি আবার খোলা সম্ভব? আসলে এটা তো বিষয়টা মাথায় আসে না। তবে হিসাব নিকাশের হিসাবধারীর নাম, অভিভাবকের নাম বা নাম, এগুলো যেভাবে লেগেছে ভাই আমি মোটামুটি স্কুলে তাও না যায় আসি না পড়েছি, যাই হোক যেতে না পড়ছি, তাহলে মাথা থামা ঢোকছে না। এতগুলো পূরণ করার কোনো যুক্তি আছে? আর এত ছোটো বাচ্চাদের মানে এত কিছু করার তো কোনো মাথার কিছু আছে না। অথবা বিষয় পেমেন্টের ধরন অনলাইন অ্যাকাউন্ট ব্যাঙ্ক। আচ্ছা ঠিক আছে, মোবাইল নাম্বার দিলাম, যে কোন নাম্বারে মানে টাকা পাঠাবে সেই নাম্বারে দিল, যা তারা লিখে রাখবে যে অবশ্যই বিকাশ অ্যাকাউন্ট নাম্বার থাকতে হবে, বা হচ্ছে নগদের হলে নগদে, উপায় হলে উপায়, ডাচ বাংলা, রকেট হলে রকেট, এগুলো কিছু দিলে সিলেকশন করলে হতে। কিন্তু এখানে যতগুলো নাম্বার দিছে এগুলো তোমার টিচার হাতে ভালোভাবে আবার করে পূরণ করে নেবে। আমি অতগুলো পূরণ করলাম না। এখানে শাখার নাম, ব্যাংকের শাখার নাম, মোবাইল ব্যাংকের জায়গায় হোক। তো মোটামুটি সব শেষ। আবার অ্যাকাউন্ট হোল্ডার বা 10 থেকে 17 ডিজিট, তার মানে এটা তো 17 ডিজিট, এটা তো ব্যাংকের অ্যাকাউন্ট। তো জানি না, যেহেতু তোমাকে কয়েছে নগদের মাধ্যমে পেমেন্ট করবে নাকি, ও কে দেবে, তাহলে এত কিছু দেওয়ার কোনো যুক্তি আসে না। আবার এখানে লাস্টে ফিনিশিং, এটা মানে যেগুলো পূরণ আছে মোটামুটি এগুলা মানে ক্যামেরা বাইরে পূরণ করবো আমি। আর উপবৃত্তির জন্য শিক্ষার্থীর HSP MIS এন্ট্রি আবেদন করলেই উপবৃত্তি প্রাপ্তির নিশ্চয়তা প্রদান করে না। তাহলে এত কষ্ট করে আবেদন করে এখন লাস্টে করে প্রদান করে না। ওই যে আমার করোনার সময় আমরা যখন ইন্টারমিডিয়েট পড়ছি 2020 সালে, তখন একটা ঝড়ে একটা মানে ফর্ম পূরণ হয়েছিল যে সবাই পূরণ করলেই 14,000 টাকা করে পাবেন। তো কর্ণ করে ওই গাছে গুছিয়ে মনে করো 10 জনাক দিছে বা 20 জনাকে ইনকার করে দিছে। আমার ঘরে এলাকা পালে নাই, আর আমার তো জন্মগতভাবেই বললো এলা আমার সরকারি টাকা আমার শোবে না বা আসবেও না। তো এইটাই তো মোটামুটি এই হচ্ছে দুপাতার তথ্য। তো এত কিছু যে কিছু 400-500 টাকার জন্য যে এত কিছু যেহেতু পূরণ করতে হয়, তাহলে মাথায় কি থাকবে কিছু, আমি কিছু বুঝতেছি না। আর তাদের এতগুলো তথ্য না দেওয়াটাই বেটার ছিল আমার জানা মতে। তাদের এই ফ্রন্ট সাইড এটা তথ্যটাই আনা, বাবা মা আইডি কার্ড, নিজের আইডি কার্ড প্লাস ছবি, জন্ম নিবন্ধন, প্লাস এখানে একটা ঠিকানা, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, বা কোন ক্লাসে পড়ে বা কোন ব্যাংকিংয়ের মাধ্যমে টাকাটা আসবে বা কিসে দিতে হবে সেটা দুটো দিতে, তাহলে এটাই এনাফ হয়ে যেত। কিন্তু অযথা এতগুলো যে এগুলা 2-4 পৃষ্ঠা এগুলো দেওয়া আমার কাছে মোটেও এটা গ্রহণযোগ্য হয়নি। জানি না তাদের মাথায় কী আছে, আমার মাথায় কী আছে, কারণ তারা হয়তো বা মাথায় কিছু আছে, ওই জন্যই তো তারা ওখানে চেয়ারে বসে আছে আর আমি এখানে বাড়িতে আসি বক করতেছি। তো এটাই হচ্ছে তাদের আমার মধ্যে পার্থক্য। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত, যদি ভালো লাগে তাহলে শেয়ারটা করবেন। আর আমি জানি যে এতদূর পর্যন্ত ধৈর্য নিয়ে কেউ ভিডিওটি দেখার মতো ওইরকম বাংলাদেশে কেউ ধৈর্য নাই। আর এই ফর্মটা পূরণ করা গেলে তাহলে কিনকে ধৈর্য হবে গো, তাহলে মাথার মধ্যে কিছু হবে না। যতক্ষণ তো ফর্মটা পূরণ করবেন ততক্ষণটা এক জায়গা মনে করে একটা বাড়ির কাজ করলে 500 টাকা উপার্জন করা সম্ভব। আর যতগুলো এগুলা করতে হবে, আর যত দৌড়াদৌড়ি করা লাগবে, কাউন্সিলে দৌড়া লাগবে, বাবা মা আবার জন্ম নিবন্ধন লাগবে, নিজের জন্ম নিবন্ধন আপডেট করতে হবে, আবার এনআইডি কার্ড লাগবে, অনেক কিছু, আবার ছবি তোলা লাগবে, 50-60 টাকা লাগবে, আবার এটা ফটোকপি, আবার এটা সিটটা ফ্রি দেওয়ার কথা, সেটা যায় আবার ওটার টাকা নিছে, আবার করে আনিছে 250, 500 টাকাই দিবে আর 250 টাকা ফর্ম নিচ্ছে। কী কম এর থেকে আর বাংলাদেশ মানে সলিড বাংলাদেশ খুঁজে পাওয়া যাবে না। তো ভাই ভালো থাকবেন, আজকে ভিডিওটি এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।